রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬, দগ্ধ কয়েকজন, স্বজনদের আহাজারি। সচিবালয়মুখী এমপি ও শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা, হাইকোর্টের সামনে অবস্থানের ঘোষণা দিলেও সিদ্ধান্ত বদলে ফিরলেন শহীদ মিনারে। আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনীতি ও অর্থনৈতিক ভবিষ্যৎ। আগে গণভোট হলে বিশৃঙ্খলার শঙ্কা বিএনপির। একটি দলের হয়ে কাজ করছেন কিছু উপদেষ্টা, রেকর্ড আছে কণ্ঠ, সংশোধন না হলে হাটে হাড়ি ভাঙার হুঁশিয়ারি জামায়াতের। একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে দলীয় নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। এবং ৩৫ বছর পর কাল চাকসু নির্বাচনের ভোট, বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রাতে শেষ হচ্ছে রাকসুর প্রচার। রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এছাড়া যোগ দিয়েছে সেনা সদস্য, পুলিশ, র্যাব ও বিজিবি। আগুনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, রাসায়নিক গুদামের আগুন কেন এখন পর্যন্ত নিভছে না, আর কোন ধরনের প্রতিকূলতা দেখছেন কিনা সেখানে জানাবেন আমাদের। ধন্যবাদ রেদন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক আজ যেখান থেকে আমার সহকর্মীরা সারা দিনব্যাপী কিন্তু এই ঘটনাটি জানিয়েছিল, অর্থাৎ মিরপুরে। আপনি যেটি বললেন যে আসলে এখনও কেন আগুন নিভছে না, আমি যদি একটু দেখাই, ঠিক আমার পেছনে যে কারখানাটি রয়েছে যেখানে আগুন লেগেছিল, ঠিক সেখানে এখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তবে আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু এসে যতটুকু কথা বললে জানতে পেরেছি যে এখানে ৬ থেকে ৭ ধরনের কেমিক্যাল ছিল, যার কারণে ফায়ার সার্ভিসের যে বিশেষ ইউনিটগুলো ছিল সেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা তাদের এই আগুন নেভানোর প্রক্রিয়াটি করছে। তবে প্রতিকূলতার কথা যদি বলি, আসলে এখনও কিন্তু অনেক মানুষ যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা কিন্তু ছোটাছুটি করছেন কিংবা আশপাশে ঘুরছেন, তারা আসছেন এখানে খোঁজার জন্য চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত যেটি এখানে রয়েছে যে অনেক মানুষ কিন্তু ভিড় করে রয়েছে, এমনকি ফায়ার সার্ভিসের যেই 16টি ইউনিট, এছাড়া প্রায় 12টি ইউনিট, দুঃখিত, এছাড়া বিজিবি, সেনাবাহিনী সকলেই কিন্তু এখানে রয়েছে নিরাপত্তার জন্য। যেহেতু কারখানাটি যেহেতু ছিল কেমিক্যালের এবং দাহ্য পদার্থ ছিল, সেহেতু কিন্তু এখন পর্যন্ত আসলে অনেকের যারা আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি 16 জনের মরদেহর যে বিষয়টি, তবে আরও বাড়তে পারে কিনা সে বিষয়ে কিন্তু এখন আমরা পরিস্থিতি এখন পর্যন্ত জানতে পারি না। আমি একটু সংযোজন করব রেদওয়ান, যে বিষয়টি আজ ঠিক 11টার পরবর্তীতেই কিন্তু আসলে 11:30 বা 11:15 নাগাদ এখানে একটি ব্যাপক বিস্ফোরণ ঘটে। তার পরবর্তীতে এখানে আগুন লেগে যায়। অপোজিশনে কিন্তু একটি গার্মেন্টস ছিল, যেখানেও কিন্তু আসলে আগুন লেগে যায়। তবে কারখানার পাশে থাকা যে রাসায়নিকের গুদামগুলো ছিল, সেখান থেকে যে বিষাক্ত সাদা ধোঁয়া, টক্সিক যে গ্যাসগুলো ছড়িয়ে পড়ে, এগুলো কিন্তু আসলে প্রাণঘাতী ছিল, যার কারণে কিন্তু আসলে বলা হচ্ছে যে এই প্রাণ নাশের যে ঘটনাটি। তবে ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে রেদওয়ান, আগুন খুব দ্রুত ডেভেলপ স্টেজ বা 3য় ধাপে পৌঁছে যায়, যার ফলে কিন্তু যারা এখানে ছিল তারা অনেকেই সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং এক পর্যায়ে যে কারখানাগুলো এখানে ছিল সেই কারখানাগুলোরও কিন্তু আসলে অগ্নি নির্বাপক যে সনদ, সেই সনদটি কিন্তু ছিল না। সর্বশেষ এমন অবস্থায় কিন্তু জানাছিলাম, কিছুক্ষণ আগে জামাতের ইসলামের আমির সাহেব এসেছিলেন, তিনিও কিন্তু আসলে বলে গিয়েছেন যে নিহতের প্রত্যেকটি পরিবারকে 1 লক্ষ টাকা করে দিবেন। এছাড়াও এই মুহূর্তে কিন্তু এসেছেন র্যাবের ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা। আমরা সরাসরি কথা বলবো এবং তিনি আসলে কি জানান সে বিষয়ে।
জি, আপনার কাছ থেকে পরবর্তীতে এই বিষয়ে আরও তথ্য আমরা জেনে নিতে চাই। হাসিব পান্থ, ধন্যবাদ আপনাকে। মিরপুরে আগুনের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে, বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। সরকারের কাছে এও দাবি জানাবো, এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, গরিব মানুষ, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয়। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। দাবি বাস্তবায়নে এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশি বাধার মুখে পড়ে। শহীদ মিনার ছেড়ে রাতভর হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। আবারও ফিরে যান শহীদ মিনারে। প্রজ্ঞাপন জারি না হলে বুধবার শাহবাগে অবস্থান এবং পরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণাও দেন তারা। এই বিষয়ে আরও জানাতে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, ঠিক কী কারণে হাইকোর্টে অবস্থানের সিদ্ধান্ত পরিবর্তন করলেন শিক্ষকেরা, জানতে পেরেছেন কিনা আপনি? আর এখনকার কি অবস্থা জানাবেন আমাদের। রেদওয়ান, যেমনটি বলছিলেন, শিক্ষকদের যে লং মার্চ টু সচিবালয় কর্মসূচিটি ছিল, তারা শহীদ মিনার থেকে যখন সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিক সেই সময়ে হাইকোর্ট চত্বরে তাদেরকে কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। মূলত সেই আটকে দেওয়ার পর তাদের সঙ্গে কিন্তু সচিবালয় থেকে একটি প্রতিনিধি দল এসে তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদেরকে প্রত্যাশা বা তাদের যে দাবিগুলো সেটি মেনে নেওয়ার যে প্রত্যাশা সেটি কিন্তু দিয়েছেন। এবং আমাদের সঙ্গে এখন আন্দোলনরত শিক্ষক রয়েছেন একজন, আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো আজ তাদের যে কর্মসূচি ছিল এবং সেখান থেকে শহীদ মিনারে ফিরে আসা এবং পরবর্তী কর্মসূচি কি একটু জানাবেন। জি, ধন্যবাদ। আমরা গত 12, 13 এবং আজকে 14 তারিখ পর্যন্ত আমরা লাগাতার অবস্থান নিয়েছি। আমরা শুরু করেছিলাম প্রথম প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে আমাদেরকে ঠিক 2টোর পরে অর্থাৎ সেকেন্ড হাফে প্রশাসনের লোকজন আমাদের উপর জল কামান সহ সাউন্ড গ্রেনেড এবং লাঠি পেটা শুরু করে। আমাদের সেখান থেকে একটু বলবেন আজ আপনাদের সঙ্গে কি কথা হয়েছে এবং পরবর্তী কর্মসূচি কি আছে? আজকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা ফার্স্ট হাফে আমরা লং মার্চ টু সচিবালয় গিয়েছিলাম। আর সেখানে আমাদের মাওসির পাশে অর্থাৎ হাইকোর্টের সামনে আমাদেরকে ব্যারিকেড দিয়ে প্রশাসনের লোকজন আমাদেরকে ব্যারিকেড দেন এবং তাদের বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ডিএমপি কমিশনার মহোদয় আমাদের কাছে আসেন এবং আমাদেরকে লং মার্চ কর্মসূচি স্থগিত করার জন্য বলেন। সরকার আপনাদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক, আপনাদের 3 দফার ব্যাপারে যথেষ্ট যৌক্তিক এবং আন্তরিকতার সাথে তারা কাজ করছেন। আমরা হয়তোবা আজকে রাতে অথবা আগামীকালকের মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করব, এরকম আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা কোনো ক্রমেই আর আশ্বস্ত নয়। আমরা আগেও আমাদেরকে এরকম আশ্বস্ত করেছিল। আমাদের পরবর্তী কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত আগামীকালকের আমরা শাহবাগে ব্লকেট কর্মসূচি দেব। পাশাপাশি আবারও আমরা লং মার্চ টু সচিবালয়ে যাওয়ার চেষ্টা করব। রেদওয়ান, যেমনটি শুনছিলেন, এখানে যারা অবস্থান করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী, তারা কিন্তু আজ সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে হাইকোর্ট চত্বরে তাদেরকে আটকে দেওয়া হয়। পরবর্তী কর্মসূচি হিসাবে তারা বলছেন আগামীকাল তারা সকালবেলায় শাহবাগ ব্লক করবে এবং পরবর্তীতে তাদের যে দাবি সেটি যদি প্রজ্ঞাপন আকারে সরকার না দেয় তাহলে তারা আমরণ অনশন এবং যমুনা অভিমুখে যে যাত্রা সেই বিষয়টিও কিন্তু আসলে তারা নিশ্চিত করছিলেন। রেদওয়ান, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ একটি বিষয়, যে কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারির পরেই তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবে, এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ আপনাকে পার্থ সাহা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 64, সিরাজগঞ্জ 3 এবং সংসদীয় আসন 65, সিরাজগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজ সারাদিন থাকবো সিরাজগঞ্জ 3 এবং 4 আসনে, যেটি সংসদীয় আসন 64 এবং 65। কি করে আপনি আবার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে কাজ করার কি পরিকল্পনা আছে? কি করবেন আপনি দেশের জনগণের জন্য? রাজনীতি তখন আমি ভালোবাসতাম, রাজনীতি করতাম
এরপরে আমি 2008 সালে আমি ইসলাম আন্দোলনে যোগদান করি এবং দলের যে আমাদের নেতা বিশ্বনাথ চরমনাই তার আদর্শ যেটা রয়েছে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার প্রেক্ষিতে আমি এই দলকে ভালোবাসি এবং এই দলে আমি যোগদান করি। আমি আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখন থেকে কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা ধানের শেষ ভাগে ভোট চাচ্ছি। সুতরাং আমাদের যে ভোটার রয়েছে এই ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটই আমাদের ধানের শীষের পক্ষের ভোটার, এবং এই জন্য আমাদেরকে দেরি হলেও এই ভোটগুলো কালেক্ট করতে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি আগামী নির্বাচনে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা হোক। এ যাবৎ আমার রাজনীতির 48 বছর বয়সে আমি কোনো টাকা পয়সা মানুষের কাছ থেকে মানে চাঁদাবাজি ধান্দাবাজি করি নাই। আমার বিশ্বাস তারেক রহমান সাহেব যা বক্তব্য দিচ্ছেন সেইটা যদি ঠিক থাকে তাহলে আমার ধারে কাছে অন্য কোনো ক্যান্ডিডেট থাকতে পারবে না। আমাদের দেশের মহিলা বা নারীরা তারা তো আপনার অলমোস্ট অর্ধেক এদের স্যানিটেশনের ব্যবস্থা একেবারেই নাই, বিশেষ করে আমাদের এই মফস্বল শহরগুলোতে। তো তাদের স্যানিটেশনের ব্যবস্থাটা মেইনলি করা, তো তাদেরকেও কিভাবে আমরা কর্মমুখী করে তা আমাদের দেশের অর্থনীতিও কন্ট্রিবিউট করতে পারি, অ্যাট দ্য সেম টাইম তাদের উপর স্বনির্ভরতা ডেভেলপ করে। শাসন পরিবর্তন হচ্ছে কিন্তু আসলে আমাদের যেটা মৌলিক পরিবর্তন সেটা আসতেছে না। সে ধারাকে অব্যাহত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে মৌলিক বিষয়ের উপরে, যাতে করে দেশ জাতি মানবতা এবং ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে প্রত্যেকটা অঙ্গনে যেন সর্বোচ্চ কাজ হয়। বিএনপি পরিবাররা, আমার নেতাকর্মীরা অনেকেই সবাই অসহায় ছিল। তারা এই 15টা বছর ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। তারপরেও আমরা আমার নেতা, বাংলাদেশের অবিসম্বাদিত নেতা, এশিয়ার মধ্যে সে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই 15টা বছর প্রতিটা কর্মসূচি পালন করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত জন্য। শুনছিলেন যে উল্লাপাড়া সম্ভাব্য প্রার্থী, উল্লাপাড়া নেতা, বিএনপি নেতা। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল। আমরা আগামীকালকে সিরাজগঞ্জ 5 এবং 6 আসনে কাজ করব। CSRM-GBC ইলেকশন এক্সপ্রেস, ততক্ষণ আমাদের সাথে